আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমন আফরোজ, প্রভাষক অর্থনীতি, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী নবম এবং দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় ষষ্ঠ। আজকে আমি শ্রেণী নবম এবং দশম দুটোই লিখেছি কারণ আজকে নবম এবং দশমের একই অধ্যায় শুরু করব। আজকের আমাদের পাঠ হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ। ক্লাস 10 এর স্টুডেন্টরা তোমাদের পঞ্চম অধ্যায় গত ক্লাসে দিয়েছিলাম, বাজার অধ্যায় অর্থাৎ মার্কেট। কম্পিটিটিভ মার্কেট তোমরা 9 এর ক্লাস থেকে দেখে নিতে পারবা, আর ওই অধ্যায় তোমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবা। আর ষষ্ঠ অধ্যায় থেকে আজকে শুরু করব, নবম এবং দশম উভয় শ্রেণীর। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জাতীয় আয়ের ধারণাসমূহ ব্যাখ্যা করতে পারবে, জিএনআই এবং জিডিপি এর মধ্যে পার্থক্য করতে পারবে, জিএনআই এবং এনএনআই এর মধ্যে পার্থক্য করতে পারবে এবং জিডিপি পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। এবারে আমরা জাতীয় আয়ের ধারণাসমূহ অধ্যয়ন করি। জিডিপি কি? জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। এটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে আমরা বলি মোট দেশজ উৎপাদন। আর জিএনআই হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। এটি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত আর্থিক বছরে, কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। এবার এসো এনএনআই সম্পর্কে জানে। এনএনআই এর পূর্ণরূপ হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা ডিপ্রিসিয়েশন বাদ দিলে যা থাকে তাকে আমরা বলি নেট জাতীয় আয়। শিক্ষার্থীরা, আশা করি তোমার সংজ্ঞাগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছ। এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা আছে, যেমন এখানে জিডিপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কি, এটা আমি তোমাদেরকে বলি। এখানে জিডিপি হচ্ছে দেশজ উৎপাদন, অর্থাৎ দেশের ভৌগোলিক সীমানা এখানে মূল বিষয়বস্তু। দেশের ভৌগোলিক সীমানার ভিতরে দেশি এবং বিদেশি নাগরিকরা যা উৎপাদন করবে তার আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। আর জিএনআই এর মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিক, দেশি নাগরিক। আর দেশি নাগরিকগণ দেশের ভিতরে এবং বাইরে যা উৎপন্ন করবে তার আর্থিক মূল্য হচ্ছে জিএনআই। আর এনএনআই হচ্ছে জিএনআই থেকে সিসিএ অর্থাৎ ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এনএনআই। এখানে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। যেমন উৎপাদন করতে আমাদের যন্ত্রপাতি লাগে, তাই না? তাহলে এখন এই যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষয়প্রাপ্ত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য আমাদের কিছু খরচ করতে হয়, এটা মেরামতের জন্য খরচ করতে হয়। এটাকে আমরা আলাদা করে রাখি, এটাকে আমরা বলি ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স বা অবচয় বা ক্ষয়ক্ষতি জনিত ব্যয়, মূলধনের ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয়। এটা যদি আমরা জিএনআই থেকে বাদ দিই তাহলে আমরা এনএনআই পেয়ে যাব। এই হচ্ছে জিএনআই থেকে জিএনআই এবং এনএনআই এর মধ্যে পার্থক্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবার আসো আমরা জিডিপি পরিমাপের পদ্ধতি সমূহ দেখে নেই। 3 ভাবে জিডিপি পরিমাপ করা যায়। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, 2 নাম্বার আয় পদ্ধতি এবং 3 নাম্বার হচ্ছে ব্যয় পদ্ধতি। 1 নম্বরে আসো উৎপাদন পদ্ধতিটা কি? যে এই পদ্ধতিতে একটি দেশের বিভিন্ন খাতে, যেমন কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, তাই না, এই সমস্ত বিভিন্ন খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্যের যোগফল বা যোগ করে জিডিপি পরিমাপ করা হয়। অর্থাৎ এখানে জিডিপি পরিমাপ করা হয় কিসের ভিত্তিতে? যে বিভিন্ন খাতগুলো রয়েছে আমাদের, কৃষি খাত, শিল্প খাত, এসব খাতে যে এক বছরে যা উৎপন্ন হয়, যে সমস্ত উৎপাদিত দ্রব্য, চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্য বা তার মূল্যের যোগফলকে আমরা জিডিপি হিসেবে পরিমাপ করতে পারি। যেহেতু এখানে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্য যোগ করা হয় তাই এর নাম হচ্ছে উৎপাদন
পদ্ধতি। এবার আসো আয় পদ্ধতি। উৎপাদন করতে আমরা জানি যে 4টা উপকরণ আমাদের অবশ্যই লাগে, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি ব্যবহার করার জন্য একে দিতে হয় খাজনা, শ্রমিকরা পায় মজুরি, মূলধনের জন্য সুদ দিতে হয় এবং সংগঠক পায় মুনাফা। তাহলে যে উপকরণ আমরা ব্যবহার করলাম সেই উপকরণের কিছু আয় আছে, যেমন জমির আয় একটু আগে আমি বললাম খাজনা, শ্রমিকের আয় মজুরি, মূলধনের আয় সুদ এবং সংগঠকের আয় হচ্ছে মুনাফা। এখন এই আয়গুলো যদি আমরা যোগ করি তাহলে জিডিপি নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে জিডিপি ইজ ইকুয়াল খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। এই 4টা যোগ করলে, এই 4টার আয়গুলো যোগ করলে আমরা জিডিপি কত তা পরিমাপ করতে পারবো। যেহেতু এগুলো বিভিন্ন উপকরণের আয়ের সমষ্টিতে জিডিপি নির্ণয় করা হয়, তাই এর নাম হচ্ছে আয় পদ্ধতি। এবার আসো 3 নাম্বার ব্যয় পদ্ধতি। আমরা যা আয় করি তাই কিন্তু ব্যয় করি, তাই না? তাই ব্যয় যদি আমরা যোগ করি, ব্যয়গুলো যোগ করি এক বছরের, তাহলে আমাদের আয়ের পরিমাণ কত তা জানা যাবে। সেই হিসাব করলে এখানে ব্যয়গুলো যোগ করে আমরা জিডিপি নির্ণয় করতে পারি, যার জন্য এর নাম ব্যয় পদ্ধতি। এই পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের সমষ্টি। এখানে এই সূত্রটা হচ্ছে y ইজ ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি বলতে ব্যক্তিগত ভোগ ব্যয়কে বোঝাচ্ছে, আই বলতে বিনিয়োগের জন্য ব্যয়কে বোঝাচ্ছে, জি বলতে সরকারি ব্যয়কে বোঝাচ্ছে এবং এক্স হচ্ছে এক্সপোর্ট এবং এম মানে হচ্ছে ইম্পোর্ট। অর্থাৎ এক্স হচ্ছে রপ্তানি এবং এম হচ্ছে আমদানি। এখানে রপ্তানি এবং আমদানিকে বিয়োগ করা হয়েছে, কারণ রপ্তানি দ্বারা একটা দেশের আয় আসে, কিন্তু আমদানি দ্বারা কি হয়? ব্যয় হয়। তাই আমাদের নিট রপ্তানি নিতে হয়, অর্থাৎ এক্স মাইনাস এম এখানে বোঝাচ্ছে নিট রপ্তানি। এটার যোগফল আমরা নিব এখানে। তাই y ইজ ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এই সূত্রের মাধ্যমে আমরা ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ণয় করতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো জিডিপি নির্ণয়ের পদ্ধতি কয়টি এবং কি কি, এবং কোন পদ্ধতিতে কিভাবে জিডিপি নির্ণয় করা হয়। আজকে আমি যে পর্যন্ত আলোচনা করলাম সেটা তোমরা ভালো করে বাসায় অধ্যয়ন করবে। তোমরা সুস্থ এবং সুন্দর থাকো। আজকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ।